একটা মানুষ যিনি গত কয়েক দশক ধরে রাজপথের মিছিলে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আর বিরোধী দলের কঠিন পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন। তিনি আজ বসতে চলেছেন বাংলাদেশের সবচেয়ে ঐশ্বর্যময় কিন্তু সবচেয়ে রহস্যময় চেয়ারে, যে চেয়ারে বসলে মানুষের হাতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা, কিন্তু ক্ষমতার চাবিকাঠি থাকে অন্য কারো পকেটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু প্রশ্ন হলো, এই পদে বসে তিনি আসলে কতটা ক্ষমতাবান হবেন, নাকি এই পদটি তার জন্য হবে সোনার খাঁচা? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বুঝে নেই, কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু স্তর যা হয়তো আপনি এখনো ভাবেননি। বৃহস্পতিবারের সকালটা সংসদ ভবনের চারপাশে ছিল অস্বাভাবিক রকমের থমথমে। ভেতরে তখন চলছে এক অসম লড়াই। একদিকে বিএনপি সমর্থিত প্রার্থী, যার পেছনে দাঁড়িয়ে আছে সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশ। অন্যদিকে 11 দলের ঐক্যজোটের প্রার্থী অলি আহমেদ, যিনি লড়ছিলেন এক প্রকার অসম্ভবকে সম্ভব করার জন্য। ভোট গণনা যখন শেষ হলো তখন ফলাফল ছিল এক পেশে। 255 ভোট নিয়ে বিজয়ী হলেন ফখরুল, আর অলি আহমেদের ঝুলিতে গেল মাত্র 88 ভোট। সংখ্যার এই ব্যবধান বলে দেয় এই নির্বাচনের ফলাফল আসলে ভোটের আগেই লেখা হয়ে গেছিল। কিন্তু তাহলে প্রশ্ন জাগে, এত বড় ব্যবধানে জিতেও কি ফখরুলের হাতে থাকবে আসল ক্ষমতা? এখানেই গল্পটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। বাংলাদেশের সংবিধান পড়লে আপনি দেখবেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার নামেই চলে রাষ্ট্রের যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম। শুনতে দারুণ প্রভাবশালী মনে হয়, তাই না? কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টো। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নন। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ রাষ্ট্রপতি যে চেয়ারে বসেন সেটা মর্যাদায় সবার উপরে, কিন্তু সিদ্ধান্তের টেবিলে তার ভূমিকা অত্যন্ত সীমিত। এটা অনেকটা এমন যে আপনি একটি বিশাল জাহাজের ক্যাপ্টেনের কেবিনে থাকবেন, কিন্তু জাহাজ কোন দিকে যাবে সেটা ঠিক করবেন অন্য কেউ। তাহলে কি রাষ্ট্রপতির হাতে একেবারেই কোনো ক্ষমতা নেই? মোটেও তা নয়। সংবিধানের পাতায় পাতায় লুকিয়ে আছে কিছু সূক্ষ্ম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্ষমতা, যা সঠিক সময় ব্যবহার করলে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। যেমন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব বিবেচনার জায়গা আছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও তার ভূমিকা সরাসরি। এর বাইরে রয়েছে দণ্ড মওকুফের ক্ষমতা, যা সংবিধানের 49 অনুচ্ছেদে বর্ণিত। এই ক্ষমতা বলে রাষ্ট্রপতি যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের দেওয়া সাজা মার্জনা করতে পারেন, স্থগিত করতে পারেন, কমাতে পারেন, এমনকি পুরোপুরি মওকুফও করে দিতে পারেন। ভাবুন তো, মানুষের জীবন মরণের সিদ্ধান্ত যার হাতে, তিনি কি আসলেই শুধু আনুষ্ঠানিকতা? অবশ্য এখানেও একটা বড় বিষয় আছে। এই দণ্ড মওকুফের ক্ষমতা প্রয়োগের সময়ও রাষ্ট্রপতিকে মূলত সরকারের পরামর্শ অনুসারে চলতে হয়। অর্থাৎ ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতার রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে। এটাই সংসদীয় ব্যবস্থার চিরন্তন দ্বন্দ্ব, যা বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রপতিকে মানিয়ে নিতে হয়েছে। এবার আসি সেই অংশে যা হয়তো আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। রাষ্ট্রপতির পদটি ক্ষমতায় সীমিত হলেও সুযোগ সুবিধার দিক থেকে এটি দেশের সবচেয়ে বিলাসবহুল পদ। বঙ্গভবনের মতো একটি বিশাল প্রাসাদ, যার রক্ষণাবেক্ষণের পুরো খরচ বহন করে রাষ্ট্রীয় কোষাগার। মাসিক বেতন 1,20,000 টাকা, যা সম্পূর্ণ আয়কর মুক্ত। মজার বিষয় হলো, এই বেতন প্রধানমন্ত্রীর বেতনের চেয়েও বেশি। প্রধানমন্ত্রী পান 1,15,000 টাকা। কিন্তু পার্থক্য শুধু বেতনে নয়, পার্থক্য হলো পদ ছাড়ার পরেও। প্রধানমন্ত্রী পদ ছাড়লে তার সরকারি সুবিধা শেষ হয়ে যায়, কিন্তু রাষ্ট্রপতি, তিনি অবসরে গেলেও, পদত্যাগ করলেও কিছু সরকারি সুযোগ সুবিধা আজীবন পেতে থাকেন। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য, যা অনেকেই জানেন না। শুধু তাই নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে বছরে 2 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল। এই অর্থ তিনি নিজের বিবেচনায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় ব্যয় করতে পারেন। এর উপর আছে আপ্যায়ন ভাতা, যা নিরীক্ষার আওতায় পড়ে না। ভাবুন, একটি পদ যেখানে খরচের হিসাবও কেউ চাইতে পারে না। এর সঙ্গে যোগ করুন দেশ বিদেশে বিনা খরচে চিকিৎসার সুবিধা, সরকারি যানবাহন, বিদেশ সফরে বিশেষ ভাতা। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদটি আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে সুরক্ষিত অবস্থান। কিন্তু এই সবকিছুর মাঝখানে একটি প্রশ্ন বারবার মাথাচাড়া দিয়ে ওঠে, এত সুবিধা, এত মর্যাদা, কিন্তু ক্ষমতা নেই। তাহলে এই পদটি কি আসলে একটি অলংকৃত বোঝা? ইতিহাস বলছে না, কারণ রাষ্ট্রপতির একটি অদৃশ্য ঢাল আছে যা তাকে প্রায় অস্পর্শ করে তোলে। সেটি হলো সাংবিধানিক দায়মুক্ত। দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিয়েছেন বা আদৌ দিয়েছেন কিনা সেই বিষয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারে না, তদন্ত করতে পারে না। এটি এমন এক সুরক্ষা যা রাষ্ট্রপতিকে আইনি ঝামেলা থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত রাখে।
তবে ইতিহাস সাক্ষ্য দেয় এই সুরক্ষাও অপরাজেয় নয়। ২০০২ সালের কথা মনে করুন। তখন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় রাষ্ট্রপতি ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। তার বিরুদ্ধে যখন অভিশংসনের উদ্যোগ নেওয়া হলো, তখন তিনি আর অপেক্ষা করেননি, পদত্যাগ করেছিলেন নিজ থেকেই। এই ঘটনা প্রমাণ করে রাষ্ট্রপতির পদ যতটা সুরক্ষিত মনে হয়, রাজনৈতিক বাস্তবতায় ততটা নয়। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরানো সম্ভব। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও অপসারণের বিধান রয়েছে, অর্থাৎ চেয়ারটা যেমন নরম তেমনি পিচ্ছিল। এখন মির্জা ফখরুলের ক্ষেত্রে একটি তাৎক্ষণিক পরিবর্তন ঘটতে চলেছে, যা অনেকেরই চোখে পড়েনি। আগামীকাল শুক্রবার তিনি যখন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন, ঠিক সেই মুহূর্তে তার সংসদ সদস্য পদটি শূন্য হয়ে যাবে। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কেউ সংসদ সদস্য থাকতে পারেন না। এর মানে হলো তার নির্বাচনী এলাকায় শিগগিরই একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন নিজেই হবে একটি নতুন রাজনৈতিক পরীক্ষা, যা ফখরুলের জনপ্রিয়তা এবং তার দলের সাংগঠনিক শক্তির নতুন মাপকাঠি তৈরি করবে। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ফখরুলের বয়স এবং তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় নিলে এই পদটি তার ক্যারিয়ারের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় খুলে দিতে পারে। কিন্তু সেই অধ্যায়ের গল্পটা কেমন হবে সেটা নির্ভর করবে তিনি এই সীমিত ক্ষমতার মধ্যে কতটা কৌশলী ভূমিকা নিতে পারেন তার উপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি কিভাবে কাজ করবেন। তার সামনে থাকবে সংবিধানের সীমারেখা, সরকারের পরামর্শের বাধ্যবাধকতা এবং একই সঙ্গে জনগণের প্রত্যাশার বিশাল বোঝা। তিনি কি শুধু আনুষ্ঠানিকতা পালন করবেন, নাকি দণ্ড মওকুফের মতো ক্ষমতাগুলো ব্যবহার করে নিজের একটি স্বতন্ত্র ছাপ ফেলার চেষ্টা করবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন এবং অত্যন্ত কৌতূহলোদ্দীপক পর্ব শুরু হতে চলেছে। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতির পদটি কি বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুই একটি আনুষ্ঠানিক অলংকার, নাকি সঠিক মানুষের হাতে এটি প্রকৃত পরিবর্তনের হাতিয়ার হতে পারে? ফখরুলের এই নতুন যাত্রা কি তার দলের জন্য আশীর্বাদ হবে, নাকি এই সোনার খাঁচা তাকে রাজনীতির মূল স্রোত থেকে দূরে সরিয়ে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ এই আলোচনায় আপনার দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী পর্বে আমরা কথা বলবো এই নতুন রাষ্ট্রপতির সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো নিয়ে, যা হয়তো আজ পর্যন্ত কেউ আলোচনা করেনি।